আচ্ছা, লবণ বলতে মূলত বোঝায় যে লবণ জিনিসটা একটা নিরপেক্ষ পদার্থ। আমরা যে পদার্থগুলো দেখি সেগুলোকে মানে যদি আমরা তার অ্যাসিডিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে বিশ্লেষণ করি, তাহলে কোনোটা আছে আমাদের অ্যাসিডিক পদার্থ, কোনোটা আছে ক্ষারীয় পদার্থ। অ্যাসিডিক পদার্থের মধ্যে সেটা জি। আবার কম 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 সক্রিয় অ্যাসিড অথবা সবল অ্যাসিড থাকে। ক্ষারের মধ্যে কি কম সক্রিয় ক্ষার অথবা হুম অতি অতি সবল ক্ষার থাকে। তো এখন অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া হুম কি উৎপন্ন হবে? লবণ তৈরি হবে। যদি মনে করে সমান সবল অ্যাসিডের সাথে সবল ক্ষারের বিক্রিয়া হয়, তাহলে যে লবণটা তৈরি হবে সেটা নিরপেক্ষ লবণ, তার মধ্যে কোনো কিছু বেশি নাই। সমান পরিমাণ অ্যাসিডের সাথে সবল অ্যাসিডের সাথে সমান পরিমাণ ক্ষারের যদি বিক্রিয়া হয়, যেটা এটাও এটাও জি। পাওয়ারফুল, মনে করি এটার পাওয়ারও 10, মনে আমি এমনি বলছি পাওয়ার বলতে আসলে এভাবে ডিটেক্ট করা যায় না। এটার পাওয়ারও 10। হুম এরা মিলেমিশে যে লবণটা তৈরি হবে সেটা নিরপেক্ষ, জিরো। জি। কারণ +10 -10 জিরো। এখন দেখো যদি এরকম হয় যে একটা অ্যাসিডের সবলতা বেশি, একটা অ্যাসিডের সবলতা বেশি, মনে করো যে এটার বৈশিষ্ট্য হচ্ছে সামান্য পরিমাণে বেশি, 10 +10 হুম অ্যাসিড। আর লবণের পাওয়ার মনে করো যে -7। হুম মানে এরকম পাওয়ার বলতে কিছু নাই, আমি খালি বোঝাচ্ছি খালি। তাহলে এরা আচ্ছা। মিলেমিশে যে লবণটা তৈরি হবে সেটাতে কিন্তু এখানে অ্যাসিডিক। অ্যাসিডিক হবে, সামান্য পরিমাণে অ্যাসিডিক হবে। কত অ্যাসিডিক হবে? +3। জি। ঠিক আছে। যদি এরকম হতো যে এটা 10 7 না, লবণটা যদি 7-এর জায়গায় হতো -12, তাহলে এখানে তাহলে ক্ষারীয়। ক্ষারীয় তৈরি হবে -2। ব্যাপারটা হচ্ছে এরকম, ম্যাথমেটিক্স এর মতো এখানে। জি। এখন দেখো এখানে কি মানে সমস্যা কি যে এই বিক্রিয়াগুলো বোঝাতে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এখানে এখানে পরীক্ষণ তো লাগবে না, এগুলো হচ্ছে ইয়ের জন্য, প্র্যাকটিক্যালের জন্য। হুম এখন দেখো বেকিং সোডা বা বেকিং সোডার সংকেত হচ্ছে কি? বেকিং সোডা এক প্রকার লবণ। ঠিক আছে, বেকিং সোডা এক প্রকার লবণ। জি। এটাকে এটাকে যদি ভাগি তাহলে এখানে থাকে সোডিয়াম বাইকার্বনেট। এখানে NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট। NaHCO3। এটাকে বলা হয় সোডিয়াম, হাইড্রোজেন আছে তাই বাইকার্বনেট। বাই, হাইড্রোজেন থাকলে বলা হয় বাই। আর কার্বনেট আয়ন আছে CO3 2-। দেখো সোডিয়াম প্লাস একটা প্লাস, হুম কার্বনেটের সাথে কি থাকে? CO3 2-। তাহলে দুইটা মাইনাস আছে এখানে কিন্তু প্লাস আছে একটা। তাহলে এখানে আর একটা প্লাস কিছু আনতে হবে যাতে এটা একটা যৌগ গঠন করতে পারে। সেখানে এখানে H+ আনা হয়েছে। তাহলে দুইটা প্লাস দুইটা মাইনাস, দুইটা প্লাসের সাথে দুইটাই দুইটা করতে পারবে। তখন তারা জিরো হয়ে গেল, তাহলে এটা নিরপেক্ষ লবণ। ঠিক হুম আছে। তাহলে দেখো এখানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটকে যদি আমরা ভাঙি, তাহলে সোডিয়াম বাইকার্বনেটকে যদি আমরা ভাঙি তাহলে এটা হচ্ছে পানিতে গিয়ে Na+ তৈরি করবে, H+ তৈরি করবে, আর CO3 2- তৈরি করবে। কিন্তু আমরা জানি যে হচ্ছে ইয়েতে অ্যাসিড শুধুমাত্র পানি থেকে H+ দেয়, তাই না? আমরা কি জানি? অ্যাসিড হুম দেয় না H+। তাহলে দেখো এই জি। লবণটা কিন্তু সামান্য পরিমাণে হলে H+ দিচ্ছে। হুম ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে একমাত্র সোডিয়াম বাইকার্বনেট লবণ আছে যেটা পানি থেকে H+ দিচ্ছে। বুঝতে পারছো? জি। এরপরে এটা 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 খুব ভালো করে পড়বা যে সোডিয়াম বাইকার্বনেট একটা লবণ যেটা পানিতে গিয়ে H+ দিচ্ছে। এটা সামান্য পরিমাণে অম্লধর্মী, এই দেখো। তবে কিছু কিছু লবণের জলীয় দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় হতে পারে, যেমন বেকিং সোডা বা খাবারের সোডা। এটা একটা লবণ কিন্তু জলীয় দ্রবণে অ্যাসিডিক। এটা একটা লবণ কিন্তু জলীয় দ্রবণে অ্যাসিডিক। জলীয় দ্রবণে এরা অ্যাসিডের ধর্ম প্রকাশ করছে, H+ দিচ্ছে। জি। বুঝতে পারছো? জি। আচ্ছা, আর একটা লবণ দেখবো যেটা ক্ষারের ধর্ম প্রকাশ করে, যেমন যদি সোডিয়াম কার্বনেট হয় Na2CO3। Na2CO3 দেখো, এবার দেখাই। Na2 দুইটা প্লাস। দুইটা প্লাস, আর কার্বনেট আছে দুইটা মাইনাস। তাহলে ঠিকই তো আছে, দুইটা দুইটাকে ধরবে। সেটাই বলছি যে তাহলে যৌগ গঠন করতে পারবে। Na প্লাস, এখানে হবে দুইটা Na+, তাহলে দুইটা প্লাসের দুইটা। সাথে দুইটা দুইটা মাইনাস মাইনাস গেল, দিও। গিয়ে হচ্ছে একটা যৌগ গঠন করতে পারলো। যখনই NaCO3।
Na2CO3 কেন? Na2CO3 দুইটা সোডিয়াম না, এ দেখো Na2CO3। ও আচ্ছা, তাহলে এখন দেখো এরা যখন এইচ হচ্ছে, টু কেন আসলো? কোথায় H2 আসলো? ওই যে যে কি জানি বলে বিক্রিয়ার সময় আচ্ছা, NaOH প্লাস। বিক্রিয়ার সময় এখানে হচ্ছে পানির সাথে আছে, এখানে বলছে যে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ মানে পানি। ও আচ্ছা 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 আচ্ছা। Na2CO3 এর সাথে পানি মিশালাম যখন, তখন সরি হচ্ছে একটু সরি। দেখা, এখানে পেইন্টে যাই। Na2CO3 এখানে আছে, ঠিক আছে। এখন আমার এখানে পানি লাগবে, H2O। হুম। H2O মানে কি? H2O মানে এখানে কি আছে, H প্লাস আছে আর OH মাইনাস আছে, ঠিক আছে। এখন OH তো মাইনাস, আর এখানে কি আছে? Na প্লাস সরি 2Na দুইটা CO। এখন দেখো এই H প্লাসটা এই CO3 2 মাইনাসের সাথে যাবে। H গেল। প্লাসটা CO3 2 মাইনাসের সাথে গেলে গঠন করবে H2CO3। হুম। এটার একটা শর্টকাট আছে যে H2CO3 কি করে হলো। এটার H এর পাওয়ারে কি আছে, +1 না? প্লাস প্লাস এই হ্যাঁ। +1টা CO3 এর নিচে যাবে, তাহলে CO3 থাকলো। আর CO3 এর সাথে কি আছে, 2 না? এই 2টা H জি। এর সাথে আসবে, H2CO3। আচ্ছা। মানে একে অপরের পাওয়ার বিনিময় করে লিখে দেবো, বুঝতে পারলে এটা? আর একটু বলেন। কাজ কি? এই প্লাসের সাথে মাইনাস নিয়ে যৌগ গঠন করা, তাই না? এই জি। প্লাসের সাথে এই মাইনাস নিয়ে যৌগ গঠন করা। হুম। তাহলে আমরা প্রথমে HCO3 লিখে নিব। এটা বোঝার একটা শর্টকাট টেকনিক। HCO3 লিখে নিলাম। এখন দেখো এইচ এর সাথে কি আছে, +1 আছে না? প্লাস আয়ন হ্যাঁ। +1টাকে আমি CO3 এর নিচে লিখবো। CO3 এর উপরে কি আছে, 2 আছে না? হ্যাঁ। এই 2টাকে আমরা এইচ এর নিচে লিখবো। তাহলে ও H2CO3 হলো। আর এখানে 1 লিখা না লিখে এক কথা, তাই 1টাকে আমি মুছে দিব। আচ্ছা। এভাবে কিন্তু যৌগগুলো গঠন হচ্ছে। আবার যাই, হুম। তাহলে এবার গেল এটা। এবার প্লাস যেটা সেটা নিয়ে দেখাই। দেখো এখানে এইচ প্লাস আছে না? এইচ প্লাস মানে এখানে Na প্লাস আছে, Na প্লাস কি প্লাস, জি। জি। আর OH মাইনাস মাইনাস, তাহলে আমার এটার সাথে এটার যৌগ গঠন হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, NaOH। ঠিক আছে। এখন জি। দেখো OH এর উপরে কি আছে, -1 আছে, 1 আছে। এই 1টাকে আমরা N এর নিচে লিখবো। আর লিখলাম। এটার উপরে কি আছে, শুধু 1 আছে, এটাকে আমরা প্লাস। এখানে লিখবো 1। তাহলে এখানে 1 আর 1 লেখা কিন্তু একই ব্যাপার। সেখানে 1 আর 1 লিখবো না, মুছে দিব পরে। তাহলে ওই যে এখানে যে এখানে যেই মানে কনফিউশনটা হলো যে এইচ এর সাথে OH এর সাথে CO3 যোগ হয়ে, সরি এইচ এর সাথে CO3 যোগ হয়ে কেন H2CO3 হলো, সেটা বুঝতে পারছো? হুম। যে জি। এদের উপরের পাওয়ারটা নিচের এখানে নিচে বিনিময় হয়েছে। আচ্ছা। ঠিক আছে। এইগুলো এগুলো কখনো কেউ বলছে স্কুলে এত যা গেছো, কোচিং এ এত গেছো, বলছে এগুলো? না। এগুলো কেউ এভাবে বলবে না, এগুলো সব সায়েন্সের বিষয়, ঠিক আছে। মানে কিন্তু এগুলো বোঝাতে হবে। লাগবে। এগুলো তুমি বিক্রিয়া বোঝার তো জন্য লাগবে। রাখবা, তোমার পরীক্ষাতে একটা বিক্রিয়া দিলে তুমি ভেঙে লিখতে পারবা। ঠিক আছে। একটা বিক্রিয়া নিয়ে তুমি এখন বইয়ের সব বিক্রিয়াতে এইগুলো অ্যাপ্লাই করে দেখো, দেখো সব এই নিয়মে অ্যাপ্লাই হয়েছে। বইয়ের যতগুলো বিক্রিয়া আছে অ্যাপ্লাই করে দেখো, সব এই নিয়মে অ্যাপ্লাই হয়েছে। ও এখন দেখো তাহলে আমরা এখানে কি পেলাম, কার্বনিক অ্যাসিডটা মানে সোডিয়াম কার্বনেটটা পানিতে বিয়োজিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড পেলাম আর কার্বনিক অ্যাসিড পেলাম। এখন দেখো কার্বনিক অ্যাসিড কিন্তু দুর্বল অ্যাসিড,
এটা দুর্বল অ্যাসিড, এটাকে লো দিলাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি সবল ক্ষার। হুম। তাহলে যেখানে পাওয়ার ক্ষারের পাওয়ার বেশি, তাহলে সেইখানে কি পানিতে কি থাকবে, ক্ষার, ক্ষার হয়ে থাকবে না সবকিছু। জি। ঠিক আছে, মনে করো যেখানে একটা দুর্বল দল আর একটা সবল দল আছে, তাহলে সেখানে সবকিছুর পাওয়ার কি দুর্বল দলের কম, সবল দলের বেশি। তো সেখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পাওয়ার বেশি, তাহলে ওইখানে পানিতে কিন্তু একটা ক্ষারীয় অবস্থা তৈরি হয়ে থাকবে, কারণ ও ক্ষার। তাহলে এখন দেখো এখানে বলছে কি, কিন্তু উৎপন্ন কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হয়, তা পুরোপুরি বিয়োজিত হয় না। হ্যাঁ, এটা দুর্বল অ্যাসিড, তাই এটা ভাঙবেই না, এখানে দুর্বল হয়ে পড়ে থাকবে। আংশিকভাবে বিয়োজিত বিয়োজিত হবে না? হয়, সামান্য পরিমাণে বিয়োজিত হবে। কিছু বললা? বিয়োজিত, ও আচ্ছা, সামান্য পরিমাণে। সামান্য পরিমাণে বিয়োজিত হবে এবং খুব অল্প, মানে ওর পাওয়ার নাই, ও মানে করো যে পাওয়ারলেস, হালকা। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটি শক্তিশালী ক্ষার, এটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে সেখানে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে। হাইড্রোক্সাইড আয়ন তৈরি হওয়া মানে, এই যে হাইড্রোক্সাইড মানে OH মাইনাস, ও আচ্ছা। এই হাইড্রোক্সাইড আয়ন তৈরি হওয়া মানে এটা একটা ক্ষার। হুম। ঠিক আছে, এখন হচ্ছে ফলে দ্রবণে হাইড্রোক্সাইডের আধিক্য থাকবে। সোডিয়াম কার্বনেট ভাঙবে না, সোডিয়াম কার্বনেট ভাঙলে H প্লাস তৈরি হতো, অল্প ভাঙবে, জি। ফলে এটার কোনো পাওয়ার নাই। কিন্তু সোডিয়াম OH মাইনাস আয়নটা অধিক পরিমাণে ভাঙবে, ফলে সেখানে হাইড্রোক্সিল আয়নের আধিক্য থাকবে। ফলে ওই দ্রবণটা কি তৈরি হবে, একটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ তৈরি হবে। ফলে দেখো সোডিয়াম কার্বনেট কিন্তু একটা লবণ ছিল, কিন্তু এটা হ্যাঁ, পানিতে গিয়ে কি তৈরি হচ্ছে, ক্ষারের ধর্ম প্রকাশ করছে। অ্যাসিডও খাত। অ্যাসিডও ক্ষার না, শুধুমাত্র ক্ষারের ধর্ম প্রকাশ করছে। অ্যাসিড তো ভাঙছে, কিন্তু অ্যাসিড তো হচ্ছে না। অ্যাসিড দুর্বল বলে তার কোনো পাওয়ার নাই। বুঝছি বুঝছি। ঠিক আছে, কিন্তু পরীক্ষা কিন্তু এগুলো আসে। এই বিক্রিয়াটা না লিখলেও হবে, এই বিক্রিয়াটা না লিখলেও হবে, এটা আমি পরে বোঝাচ্ছি। এটা এটা খতে লেখা লাগবে না, মানে যদি প্রশ্ন দেয় যে কোন লবণটা ক্ষারের ধর্ম প্রকাশ করে, তখন তোমাকে এই যে এইটুকু লেখা লাগবে যে আচ্ছা, সোডিয়াম কার্বনেটটা বিয়োজিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইগুলো ভাঙা লাগবে না, এটা বোঝানোর জন্য বললাম, এগুলো লাগবে না। সোডিয়াম ই H2CO3 যেটা, হ্যাঁ, এটা এটা কি ক্ষারীয় না? H2CO3 তো অ্যাসিডিক, এটা ক্ষারীয়। কোনটার কথা বলছে, এটা অ্যাসিডিক, এটা অ্যাসিডিক, সরি সরি। এটা হ্যাঁ হ্যাঁ। এটা অ্যাসিডিক, এটা পানিতে অল্প পরিমাণে H প্লাস দেয়, কিন্তু আচ্ছা এটার সাথে আচ্ছা। যে ক্ষারটা উৎপন্ন হয়েছে সেটা অধিক পরিমাণে NaOH দেয়, মানে হাইড্রোক্সিল আয়ন দেয়। সেই কারণে এই H প্লাসের কোনো পাওয়ার নাই। এটা অল্প, মনে করি এটা হচ্ছে একটা, আর OH মাইনাস হচ্ছে 10টা, তাহলে ওইখানে থাকা না থাকা সেম না H প্লাসের। এটা তো বুঝছি। কি এর উপরে, মনে করি একটা বিএনপি আর 10টা আওয়ামী লীগ আছে, তাহলে আওয়ামী লীগের পাওয়ার বেশি, এরকম একটা বিষয়। হুম। তাহলে এই লবণটা কি হবে, এই লবণটা হবে হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, আর এই লবণটা হুম। হবে হচ্ছে অ্যাসিডিক, কারণ কি এটা বিয়োজিত হয়ে যে H প্লাস দিচ্ছে। ও আচ্ছা, H+ দিলেই কেবলমাত্র অ্যাসিডিক। H প্লাস দিলে কেবলমাত্র অ্যাসিডিক। এটা যদি এখন তুমি এটা এখন জানো, তাহলে সেটা তুমি নিজেকে নিয়ে স্যার, ভয় করো। কারণ এটা প্রথম থেকে এতবার বলে আসছে, এখনো যদি বলো যে এখন এটা নতুন লাগে তোমার কাছে, তাহলে এটা নিজেকে নিয়ে ভয় করো। ঠিক আছে, মানে এই অধ্যায়ের বেসিক এটা, যে H প্লাস মানে অ্যাসিড, OH মানে ক্ষার। অ্যাসিড ক্ষারের অধ্যায় এটা। এই যে এতক্ষণ এগুলো এখানে ওইগুলোই বলে আসলাম। ঠিক আছে, তাহলে হুম। NaSCO এই রেকর্ডিং গুলো অবশ্যই দেখবা। যদি আমার কথা এখন বুঝতে না পারো, রেকর্ডিং 2-3 বার শুনলে বুঝতে পারবা। রাতের বেলা শুনবা রেকর্ডিং গুলো। আচ্ছা। H প্লাসটা এখানে এসে যে NaSCO3 H প্লাস তৈরি করছে, তাহলে এটা অ্যাসিডিক। হুম। আর সোডিয়াম কার্বনেট অ্যাসিডিক। কি তৈরি করছে, NaOH আর H2CO3, অ্যাসিড আর ক্ষার দুটোই তৈরি করছে, কিন্তু অ্যাসিডের কোনো পাওয়ার নাই। এখন দেখো কার্বনেট লবণের বিক্রিয়া, এটা আর একটা ক্ষতে দেয়, এটা আর একটা ক্ষতে দেয়। কার্বনেট লবণগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ক্ষার। তৈরি করে। এক মিনিট দাঁড়া, একটু দেখি যে ইউটিউবে আপলোড হচ্ছে কিনা। আপলোড হয়ে গেছে। কার্বনেট লবণগুলো হচ্ছে অ্যাসিডের সাথে, এখানে তো অ্যাসিড নাই স্যার, এই যে বিক্রিয়াগুলায়। অবশ্যই আছে এখানে HCl অ্যাসিড, ও H2CO4 আচ্ছা, অ্যাসিড। HCl আছে, সরি। এগুলো পরীক্ষাতে প্রশ্ন দেয় কার্বনেট লবণের বিক্রিয়া এবং বৈশিষ্ট্য লিখো। আবার বলছি, বলে কার্বনেট লবণের বিক্রিয়া এবং বৈশিষ্ট্য লিখো, তখন কিন্তু হুম। এটা লিখতে হবে, কার্বনেট লবণগুলো এই লাইনটাকে লিখতে হবে, যে লবণ এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি তৈরি করে। তারপরে বিক্রিয়া লিখতে হবে। তুমি যদি শুধুমাত্র বিক্রিয়া লেখো, তাহলে 1 পাবা, 2 1 পাবা। আচ্ছা।
এবং এই কথাটা যদি মেনশন করে দাও যে কার্বনেট লবণগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পানি তৈরি করে, তাহলে তুমি 2-2 পাবা। কার্বনেট লবণ বলতে যার সাথে কার্বনেট আয়ন আছে, মানে এর থেকে পরিষ্কার ভাবে আর বোঝানোর কোনো উপায় নাই। এ টু জেড সবকিছু আবার নতুন করে বলছি, প্রথমবার পড়ানোর মতো। যদি কখনো বলে কার্বনেট লবণ, তার মানে অবশ্যই তার সাথে হুম, CO3 2- আছে। জি। এটা হচ্ছে কার্বনেট লবণ। তাহলে এখন দেখো এখানে Na2CO3, এখানে CO3 2- আছে, এটা কার্বনেট লবণ। হুম, ক্যালসিয়ামের সাথে CO3 2- আছে, এটা ক্যালসিয়াম কার্বনেট লবণ। পরীক্ষাতে প্রশ্ন দেয় ক্যালসিয়াম কার্বনেট, তুমি লিখে রাখো এইটা। CaCO3 KCO3 তো এখন দেখলাম, তুমি কি লেখো? KCO3, KCl এটা তুমি লিখে রাখো। এই কে মানে কি বলো তো? কে মানে পটাশিয়াম। এটা বইয়ের পাশে এক পাশে নোট করে লিখে রাখো। ক্যালসিয়াম আসলে কে লেখার অভ্যাসটা ত্যাগ করবে, কে মানে পটাশিয়াম। আচ্ছা দাঁড়ান এবং ক্যালসিয়াম বলছে, সেখানে পটাশিয়াম লিখছো, সেখানে পুরো সৃজনশীলে 0 পাবা। পটাশিয়াম বলতে এটার নাম হচ্ছে ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়ামের আগে কে আসে, KNATRIUM। আচ্ছা এই ন্যাট্রিয়ামের প্রথমে কে আসে, কে থেকে আসছে পটাশ, KNO3 লিখছো। জি লিখছি তাহলে এবার হচ্ছে লবণের সাথে বিক্রিয়াটা দেখি কিভাবে হচ্ছে। Na2CO3 প্লাস HCl, স্যার স্ক্রিন আটকে গেছে আসছে আসছে আচ্ছা আমরা কি জানলাম যে নাইট্রেট মানে কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ এবং পানি তৈরি হয়। তাহলে আমরা এত বিক্রিয়া আর বুঝবো না, আমরা এখানে লবণ আর পানি আগে পানি আর কার্বন ডাইঅক্সাইড লিখে নেব। পানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসে লবণ তৈরি হয়, তাহলে এটা লিখে নেব। তাহলে এখান থেকে আবার কি লবণ তৈরি হওয়া সম্ভব একটু বলো তো। আমার কিন্তু এই দেখো, এই CO3 আর H চলে গেছে, তাই না? এই যে H2O CO3 এখানে চলে গেছে, তাহলে আর বাকি থাকে কি? সোডিয়াম আর ক্লোরিন বাকি থাকে না? তাহলে NaCl, NaCl NaCl হবে, সরি NaCl হবে। হ্যাঁ তাহলে এটা এর থেকে সহজ আর কিছু নাই, জাস্ট একবার পড়বে, এটা CO2 হবে, সরি CO2। তাহলে এর থেকে সহজভাবে বোঝার আর কিছু নাই। মনে রাখতে হবে যে এখানে লবণ কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। এরপর আচ্ছা দেখো ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2SO4, আবার এটাকে লিখি। এগুলো এভাবে বুঝতে হবে। পারলে প্র্যাকটিস করার সময় ভিডিওটা ওপেন করবা, করে ভিডিওর সাথে সাথে প্র্যাকটিস করবা। তাহলে কি হবে, আমরা জানি যে পানি তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। H2O সেটাকে লিখে নেব। C CO2 তাহলে সরি এই পার্টটুকু কিন্তু চলে গেছে। তাহলে বাকি থাকে কি? ক্যালসিয়াম আর সালফেট, তাহলে লিখে দেব CaSO4 CaSO4, ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে। আচ্ছা লবণের ব্যবহার কি পড়াতে হবে? এটা তো মুখস্থ স্যার করতে ওই হবে, যে বুঝা। কয়েকটা আছে সেই বিক্রি আছে না ও না নাই তো এখানে কোনো বিক্রিয়া নাই, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো আমার এখানে আমি খালি বলে দিতে পারবো যে পটাশিয়াম স্টিয়ারেট, এভাবে দেখে দেখে বলতে পারবো। বাট মানে ফাইনালি তোমাকে এটা মুখস্থ করতে হবে। সোডিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট আয়ন হচ্ছে, স্টিয়ারেট আয়ন হচ্ছে শীষ। এটা আমাকে ইয়েতে এসএসসির ভাইভাতে জিজ্ঞেস করছিল। কি কি ছিল এসএসসির ভাইভাতে জিজ্ঞেস করছিল। এই প্র্যাকটিক্যালের
এটাকে বলে থাকে সোডিয়াম স্টিয়ারেট আয়ন, মানে সরি স্টিয়ারেট আয়ন। এখন যদি বলে এখানে সোডিয়াম স্টিয়ারেট বানাও, তাহলে এখানে মাইনাসটা মুছে দিবা, দিয়ে এখানে একটা সোডিয়াম বসাই দিবা। ঠিক আছে? যদি বলে পটাশিয়াম স্টিয়ারেট আয়ন, তাহলে এরপর থেকে মাইনাস তুলে দিয়ে এখানে একটা পটাশিয়াম বসাই দিবা, ব্যাস এটুকুই। এই, তাছাড়া এখানে তোমাকে নিজেই পড়তে হবে সবকিছু। টেস্টিং সল্টে কি ব্যবহার করে? সোডিয়াম গ্লুটামেট, ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আসে পরীক্ষাতে, আসে ভিভিআই, লিখে রাখো। আচ্ছা। আর কি সমস্যা আছে বলো। আর তা আপাতত নাই।